মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিলুপ্ত করে ফেলা হচ্ছে, তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু সবই বিএনপি করেছে। আপনি কি কিছু বলতে চান কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম। আর কামাল ভাই যিনি এতক্ষণ কথা বলেন, মাহবুব কামাল ভাই, দীর্ঘদিন যাবত ওনাকে আমি জানি এবং চিনি। মেইনলি উনি আসবেন, ওনার কথা শোনার জন্যই আমি এসেছি। আমার আজকে 10-12 দিন যাবত শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর যাচ্ছে, প্রতিদিন জ্বর হয়। তারপর আপনারা দেখেছেন আমি এসেছি। দেখেন, মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে, আমি ওনার সম্পর্কেও জানি। আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের মুক্তিযুদ্ধ না, আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের অনেক আগে, যেদিন বিএলএফ হয়েছে, বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থানের পরে বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল। সেই বিএলএফ এর প্রধান যিনি নেতা, মেইনলি তার নাম জনাব সিরাজুল আলম খান, উনি আমার লিডার। আমি চিন্তায় কিন্তু উনি ছাত্র রাজনীতি আমার লিডার। 116 নম্বর ইকবাল হল, এখানে থাকতেন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, জাতীয় 4 ছাত্র নেতার একজন, তার নাম শাহজাহান সিরাজ। বৃহত্তর ময়মনসিংহে বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম। কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে, প্রথম থেকে শুরু হয়ে আমি অনেক বলছি কথাগুলা। জাতীয় সঙ্গীত কিভাবে হলো, পতাকা কিভাবে হলো, কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে 8 আনার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন, কুমিল্লা শিবনারায়ণ দাস। কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন, জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান, উনি গাইলেন। পরে বললেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা একটু গান। পরে উনি শুনে বললেন, দুইটাই তো ভালো, তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের, ওইটা আবেগ অনেক বেশি। আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে, তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে। আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলো পর্যন্ত আমি দেখছি, আমি নেতা ছিলাম না। আমি সিরাজুল আলম খান সাহেব এখানে বসতেন, চেয়ারে বসতেন না উনি, কিন্তু ইনি কিন্তু পত্রিকা, মাহবুব ভাই জানেন, পত্রিকার পাতা বিছায় নিচে বসতেন। আমি হইলাম দরজার বাইরের কর্মী ওনার, নট দরজার ভিতরের। কিন্তু আমি এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে। আমি উনি কতগুলো ভাত খাইতেন, কি প্লেটের মধ্যে, সব কইতে পারব। এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে, বাজে কি বলবো আপনাকে, তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে। তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে। এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশুদিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়, এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর। 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি এদেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা, যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না।
এদেরকে আমি দিব না। তোরা যে বিমানে যাচ্ছে বেটা 5 স্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমু কোনটা কইতেছেন আপনি? এদের বাড়িঘর ঘর আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো, 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71-কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলেই তো বাংলাদেশ, নাকি 47-এর নাম বাংলাদেশ? আপনি বলেন। আপনি না, কিন্তু তারা মনে করে যে 71-কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কে বলছে? ব্যবহার করে সেটাকে একটা একজন ইমাম সাহেব, সে একটা রেপ কেসে পড়ছে, পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না? একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, ইসলামের নাম ভাঙাইছে বা মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, সে খারাপ কাজ করছে, এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল। এই তো রাজাকারের বাচ্চারা বলে। ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে। আমার কথাটা শুনবেন। যখন এই কথাটা বলছেন, শুধু এই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে যে না, রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা, এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হইলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ওহো, ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গোড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে, অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গোড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গোড়াটাও এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে, সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে, তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো। কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা। সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে, এনসিপির রাজনীতিও থাকবে। মিথ্যাবাদী। এটা তো আমি প্রথম বলছি 10 মাস আগে, যে জামাত যদি মনে করে যে সরিয়ে আইন চলবে, ইলেকশনে আসেন। এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে, আমার কোনো আপত্তি নেই, আমার ছেলেরা তারা ইলেকশনে আসেন। কিন্তু গত 10 মাসে তারা করতেছে কি? গত 10 মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায়? যে 47 আর 24 হইল আসল মুক্তিযুদ্ধ, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া 71 করছে। এই 71-কে কলঙ্কিত করার জন্য, 71-এর মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা, ওনাকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধটা কিন্তু এইখানেই। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন? 1971 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? 1947 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক, সেটা ছিল হাত মে বেরি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম, আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশন। 71-এর মূল কন্ট্রাডিকশন কি? 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেঠিক, পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা 1000 বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে। সেই 71-এর যে যুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, 5ই আগস্টের যুদ্ধ না। কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান? এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন। আপনি তো অসৎ চিন্তা করেন। আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে দিন। 71-এর মুক্তিযুদ্ধ হলো হিমালয় পর্ব। শত শত বছর যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস, সেই নির্যাসের মধ্য দিয়ে সেই 52-এর ভাষা আন্দোলন থেকে 62, 64, 66, 69, 71, 70-এর নির্বাচন, একটার পর একটা স্লোগান,
তোমার আমার মায়ের ভাষা, মুখের ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা। তারপরে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে? কিসের জন্য যুদ্ধটা করছিলাম? আমরা বাঙালি জাতিরাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম, বাংলাদেশ সৃষ্টি করছিলাম। এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে, শেষ হয়েছে, এইটা এখন সমান সমান 47-এ, তাইলে মানুষ যদি বলে যে 1400 বছর আগে তো ইসলাম হয়েছিল, এটা তো পুরানো হয়েছে, এটা সমান সমান, তা তো হবে না। যদি আপনি মুসলমান হন 1400 বছর পরে হলেও আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন 71, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে 71-এর যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে, এবং এইটাই হলো বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু তারা পেছনে ফিরে আমি তাদের কথার জবাব, এরা আমাদের ছেলে, এদের কথার কোনো জবাব আমি দেব না। নিশ্চয়ই না, কিন্তু 24টা সেই 71-এর ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান, কিন্তু শুধু 71-কে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন। তারা মনে করেন যে মুজিববাদ সৃষ্টি করা হয়েছে, তারা মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? মুজিববাদের স্লোগান হয়েছে 1972 সনে, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। ছাত্রলীগ যখন 2 ভাগ হয়ে গেল, তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদল রব সিরাজ ছিল, তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখনরা দিত বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোনো থিসিস নাই, কাজে 73-এর পরেই মুজিববাদ মুজিববাদ স্লোগানটা থাইমে গেল। এটা খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখেছেন, হ্যাঁ মুজিববাদ লিখছিল। মুজিববাদের উপরে কোনো স্লোগান হয় না। কিন্তু 73-এর পরে মুজিববাদ কোনো স্লোগান ছিল না। আমি বলি শুনেন, এটা কি হয়েছিল? এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল, তখন কোন ছাত্রলীগ, 2টা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন, যে এটা কি রবের ছাত্রলীগটা কি, এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী, আর এটা কি, এটা হলো মুজিববাদী। এটা ডিফারেন্সিয়েট করার জন্য, এটা কোনো ফিলোসফি হিসাবে না। 73 পরে মুজিববাদ ইট ওয়াজ নো লঙ্গার হার্ড, এটা কেউ শুনেও নাই। কিন্তু সেটাই কিন্তু আমরা এখন শুনছি, আমরা তো না এটা বললে তো হবে, এটা বললে হবে না। আমি বলি মুজিববাদের স্লোগান গত 50 বছরে একদিনের জন্য হয় না, এগুলো মিথ্যা কথা বলতেছে। কিন্তু যারা আরেকটা কথা আপনাকে বলি, নায়ক আছে, আরেকটা কথা বলি, ওই যে আপনি বলতেছেন যে ওগুলা বাদ দিয়ে দেন, সবকিছু করে দেন। আচ্ছা, শেখ হাসিনা যে 96 থেকে 2001 সন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল দেশ চালাইছে, ভালো মন্দ সেটা ইতিহাস বিচার করবে। তারপরে 2009 থেকে 2024 খুব খারাপ চালাইছে, ফ্যাসিস্ট। এই 2টা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল? কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? বাংলাদেশে লুকায় আছিল, এবং অন্তরালে থেকে শেখ হাসিনাকে পরামর্শ দিত? বলেন, আপনি বলেন। যদি তাই না হয়, তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে, শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে। নিশ্চয়ই, কিন্তু আমার কথাটা শোনেন। জি, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন, যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, ওটা থেকে যাবে। কিন্তু সব পুরায় দিলেন, করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে খুব পরামর্শ দিছিল? তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি। কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? শেখ মুজিব এই খারাপ কাজটা করছিল। এই কথা থেকে আসি যে হ্যাঁ, 72-এর না মানার পেছনে বা 72-এর এই রকম মুখোমুখি দাঁড়া করানোর পেছনে ওটাই ছিল কিনা যে শেখ মুজিবকে না মানা, নাকি আসলে এটাও ছিল যে শেখ হাসিনার পেছনে এই ধরনের মুজিববাদ বা এই মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য শেখ হাসিনা এই জায়গায় এসছেন? এই তর্কটা এসছে এই কারণে, কারণ 24-এর বর্ষপূর্তিতে আমরা যেসব দৃশ্য দেখেছি এবং গেল 1 বছর যাবৎ যা কিছু হচ্ছে তা কোনোভাবেই দুটোকে সমান্তরালে রাখার মতো হচ্ছে না। যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল, আপনাকে আমি বলতে চাই, আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে? আপনি নিজে মুক্তিযোদ্ধা, এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন, প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও, তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা।
তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল? এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে, এরকমই নিশ্চয় সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয়। কিন্তু এই গেল এক বছরে ৩২ নম্বর ভাঙা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধাদের স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে, এবং ২৪-এর বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি, ছাত্রদল, এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি। কেন? তারা ধারণ করে না, নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে? আমি আবারও বলি আপনাকে, এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ? বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন? বিএনপি এখনো মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হইলেও একটা ইলেকশন হবে কি হবে না। কাজেই বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ, এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয়ই। আমি যেহেতু দল করি, যে প্রিন্সিপাল করে একটা ইলেকশন করা যায় কিনা কোনোভাবে, এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে। ঠিক আছে, এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেলছে। সবাই জানেন আপনারা। তাইলে বিএনপি হলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে, হ্যাঁ, কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে, বিএনপির পরেই তো দেশে এখন আওয়ামী লীগ নাই, যেহেতু জামাত হইল প্রধান দল, আর জামাতের মুখপাত্র হইল এনসিপি। আমি যে বলছি এরা একই বাচ্চা, বিভিন্ন নামে। সত্য যুগে যিনি হরিণ, ত্রেতা যুগে তিনি রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারা হইল এই দল। সেই জামাতের যে দলটা, এরা কি মনে করে যে মানে ওটা হইল ইলেকশন? না, তারা এটা মনে করে না। তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাইছি, এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট, তাদের ফাইটটা ফিলোসফিক্যাল, আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল, একটা ইলেকশন চাই। আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল। কি ফাইট? 47-24 ঠিক ছিল, 71 ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল, এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি, আমাদের পাশের দেশ। কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না, এটা হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এবং শেষ পর্যন্ত যখন বলা হয়েছে, আমি কেন জামাতে বলছি যে এইসব কথা বাদ দিয়ে ইলেকশনে আসেন, এই কথাই বলেন। যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে 71-এ কোনো ইলেকশন হয় নাই, শরিয়ার এগেইনস্টে কোনো আইন হবে না, আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন। এটা প্রতিদিন আমি জামাতকে বলছি। আমার কাছে মনে হয়েছিল এদের বুঝি শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু ওই যে ইংরেজিতে যে ক্লাস 7-এ পড়ছি, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুইলেও ময়লা ছাড়ে না। জামাত সেই 71-এর যে তাদের পূর্বপুরুষের পরাজয়, যে পরাজয়টা আমি চোখে দেখছি, আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করছে। আমি কমান্ডার ছিলাম, যখন শুনছি 16ই ডিসেম্বর হয়ে গেছে, এরা কোথায় পালাবে? কেউ নদীতে জাপ দিয়া পড়ছে, কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে, গুলি খাইয়া মরছে। রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো? আমি দেখছি, এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যাদের বাপেরা মুক্তিযুদ্ধের গুলি খাইয়া মারা গেছে, যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো এখনো, যারা জামাতের নেতা। এরা ওইটা ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে 71 ভুলে যাও। কেন ভুলে যাও? যারা অস্ত্র হাতে নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। আমার কথাটা সত্য না মিথ্যা আপনি দেখেন, তারা লেখছে মাপ চাও, ক্ষমা চাও। অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছিল, সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক, যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক, আর আমি যদি বেঁচে থাকি, জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা পালন করব। ওই যে আপনারা একটু আগে বলেন ফজলুর রহমান ইজ দ্য চ্যাম্পিয়ন, আমি প্রথম বাংলাদেশে বলছি, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না, যুদ্ধ করে দেখতে পারোস। এবং এখনো অবস্থাটা এরকম হয়েছে। আপনাকে বলি, বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি, কারণ ব্যাংক তাদের, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, হসপিটাল তাদের, শত শত কোটি টাকা তাদের, হাউজিং ব্যবসা তাদের, শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে, তাদের শক্তি আছে। কিন্তু তাদের শক্তি আছে, ইট ইজ লিমিটেড। তাদের সূর্যের শক্তি নাই।
সূর্য হলো মুক্তিযুদ্ধ, সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ। কিন্তু তারা এখন আমি আপনাকে বলে লই, সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধের। দেখতে পারেন, আমি দুইভাবে দেখাইতে চাই। আমি বলবো সিলেট একটা জেলা, সিলেটে সবচেয়ে বেশি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা হযরত শাহজালাল শাহপরানের নেতৃত্বে ইসলাম প্রচার করছে প্রথম। কথাটা তো ঠিক, উনি মুসলমানের একদম 5 ওয়াক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায়। আমি চ্যালেঞ্জ করলাম, সিলেটে 19টা সিট আছে, 19টা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাস করে আমি পলিটিক্স ছেড়ে দেব। কিন্তু আমি এই কারণে তারা ইলেকশন করতে চায় না, না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায়, তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি, ইরান রাজনীতি, ওইটাকে তারা কিন্তু আপনি কি মনে করেন হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের শক্তি কোনোভাবে এখান থেকে ইয়ে করা যাবে না, কিন্তু 24 তারিখে যা কিছু 24-এ যা কিছু হয়েছে জুলাই অভ্যুত্থান, সেখানে যে অবস্থাটা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং তার কাছাকাছি যেসব শক্তি আছে তাদের তো আমরা একই অবস্থা দেখেছি, তাদেরকে চলে যেতে হয়েছে। এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কি হার মনে করেন কিনা আপনি এদের কাছে? আমি যে এইটা কখনো হারিয়ে দেওয়ার মতো যুদ্ধ না, যে মুক্তিযুদ্ধের পক্ষ যারা মুক্তিযুদ্ধের ইয়ে করা জামাতে ইসলাম সহ অন্যরা চেয়েছে যে তারা হেরে যাক, এবং আমরা 24-এর জুলাই অভ্যুত্থানে সেটাই দেখেছি কিনা যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে হেরেছে, মানে সেটাই নাকি সেটা আসলে অভ্যুত্থানই ছিল? এক নম্বর হলো 5ই আগস্ট মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হারে নাই। 5ই আগস্ট ওই তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানগুলা কিন্তু আমরা শুনছি। এমনকি এই যে লোকটাকে এখন ডুবাই দিতে চাইতেছেন, প্রস্রাব করছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটাও কিন্তু রুকেয়া হল থেকে মাইক বাজছে। কাজে এটা কেউ মানে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের ফাইট ছিল না, এটা এই ফাইটটা ছিল 5ই আগস্টের 15 বছর যাবত মানুষ ভোট দিতে পারে না। 3টা ইলেকশন হয়েছে, 30 বছর যার বয়সে একটা ভোট দিতে পারে নাই। মানুষ গণতন্ত্র চাইছে, ভোট দিতে চাইছে। আর এই যে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে এবং অত্যাচার থেকে মানুষ মুক্তি চাইছে, এটা ছিল 5ই আগস্ট। কিন্তু 71 থাকবে কি থাকবে না, 24 আবার নতুন করে 71 হবে, এইটার জন্য মানুষ বা এটা মানুষ কল্পনাও করে নাই। এখন এটা জামাত এই জায়গাতে, আমি জামাতকে বলবো, ছেলেদেরকে বলতেছি না, জামাত যুদ্ধটাকে এই জায়গাতে নিয়ে গেছে। সেই যুদ্ধে আগে ডিসাইড হবে এখন বাংলাদেশ 71-এ ঠিক হয়েছিল নাকি পাকিস্তান হইলে ঠিক হইতো। জামাত চাইতেছে পাকিস্তান, আমি চাই বাংলাদেশ, কথাটা খুব ক্লিয়ার। আমি আরেকটা কথা বলেই শেষ, 71 ঠিক ছিল, 71 বড় হিমালয় পর্বত আর 24 হলো টিলা, নাকি 71-এর চেয়েও 24 বড়, এইটাও ডিসাইড হবে। 2 ছেলেদের কথাটা। আর লাস্ট কথাটা হইলো যে বিএনপির কথা আমাকে জিজ্ঞাসা করলেন, বিএনপি কিন্তু অলরেডি তার প্রয়োজনে স্লোগান দিছে। কি দিছে? জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় দিছে কিনা নয়াপল্টন অফিসের সামনে। প্রয়োজন যখন হবে বিএনপি কিন্তু তার কার্ডটা ঠিক মতো ভাবে খেলবে, বলবে যে আমাদের নেতা জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধের ঘোষক, এটা বলবে আমরা একেবারেই চাই এবং বলতে হবে বিএনপিকে 71-এর জায়গায় থাকবে মহান মুক্তিযুদ্ধ, এবং সেখানে 24ও ধারাবাহিকতা হিসেবে থাকবে, মুখোমুখি এই দুইটা সাল না দাঁড়াক কখনো। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।